অষ্টম শ্রেণী তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন কিন্তু আগস্ট মাসের ফার্স্ট উইকে শুরু হতে চলেছে। তো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কিন্তু তোমাদের পরীক্ষা হবে 25 নম্বরের, সময় থাকবে 50 মিনিট। আজকে আমরা তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ভৌত বিজ্ঞানে যে সিলেবাসটা আছে সেটা আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে ভৌত বিজ্ঞানের যে প্রশ্নগুলো আসতে চলেছে আমরা সেগুলো কিন্তু আজকে আলোচনা করব। ওকে, চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। দেখো, ভৌত বিজ্ঞানে তোমাদের যে মেন সিলেবাসটা আছে আমি বলে রাখি। সেটা হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে ভৌত পরিবেশ, তার মধ্যে তাপটা থাকবে। ওকে, তাপটা থাকবে। আর মৌল ও যৌগ রাসায়নিক বিক্রিয়া এটা থাকবে, রাসায়নিক বিক্রিয়া এইটা থাকবে, তড়িৎ রাসায়নিক বিক্রিয়া এইটা থাকবে, আর প্রাকৃতিক ঘটনা তার বিশ্লেষণ এইটা থাকবে। ওকে, আজকে আমরা কিন্তু এই তাপ থেকে এবং প্রাকৃতিক ঘটনার বিশ্লেষণ থেকে যে প্রশ্নগুলো আসবেই পরীক্ষায়, একদম খুব গুরুত্বপূর্ণ যেগুলো আসবেই পরীক্ষা, একদম পুরো এসে গেছে বলতে পারো, সেই প্রশ্নগুলোর অ্যান্সার সমেত কমপ্লিট করে দিচ্ছি। দেখো, প্রথমে দেখতে পাচ্ছি যে শর্ট প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, আপেক্ষিক তাপের একক কী? এটা হচ্ছে কি ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। ওকে, দুইটা দেখো, যে পদার্থটি তাপের কুপরিবাহী সেটা কোনটা? সেটা হচ্ছে কাঠ। এই যে অপশানগুলো আছে তামা, লোহা, কাঠ আর অ্যালুমিনিয়াম, এর মধ্যে কিন্তু কাঠ হচ্ছে তাপের কুপরিবাহী। তিনে দেখো, প্রদত্ত কোন পদার্থটি খোলা হাওয়ায় ঊর্ধ্বপাতিত হয়? উত্তর হবে কি সোডিয়াম ক্লোরাইড। এবার দেখো চারটা, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? বিকিরণ পদ্ধতিতে। পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে প্রচুর ধূলিকণা অবস্থান করে এবং ধূলিকণাগুলো সূর্যের যে তাপ সেটা কিন্তু বা আলো সেটা কিন্তু বিকিরণ পদ্ধতিতে কিন্তু পৃথিবীতে পৌঁছায়। ওকে, এবার চলে আসো, এরপরে যে প্রশ্ন দেখতে পাচ্ছি খুব ভীষণ গুরুত্বপূর্ণ যে প্রশ্ন দেখতে পাচ্ছি যে তাপ সঞ্চালনের বিকিরণ পদ্ধতি বলতে কী বোঝায় তা ব্যাখ্যা করো। তাপ সঞ্চালনের বিকিরণ পদ্ধতি কী তা বোঝায় ব্যাখ্যা করো। দেখো এর উত্তর দেখো, যে পদ্ধতিতে জড় মাধ্যমের সাহায্য ছাড়াই বা মাধ্যম থাকলেও সেই মাধ্যমকে উত্তপ্ত না করে তড়িৎচুম্বকীয় তরঙ্গরূপে এক স্থান থেকে অন্য স্থানে তাপ সঞ্চারিত হয় তাকে বিকিরণ বলবো। ওকে, উদাহরণস্বরূপ কী বলতে পারি আমরা, যে শীতকালে দেখো উদাহরণস্বরূপ কী বলতে পারি, যে শীতকালে জ্বলন্ত উনুনের পাশে দাঁড়ালে তাপ অনুভূত হয়। এক্ষেত্রে বায়ু তাপের কুপরিবাহী, তাই পরিবহন পদ্ধতিতে তাপের স্থানান্তরণ এক্ষেত্রে সম্ভব নয়। আবার উনুনের উপরের অংশের বায়ু উষ্ণ ও হালকা হয়ে উপরে উঠে যায়, শীতল ভারী বায়ু সেই স্থান দখল করে, অর্থাৎ এক্ষেত্রে পরিচালন পদ্ধতি তাপ সঞ্চালন হয় না। তাই অনুমান করা যায় উনুন ও ব্যক্তির মাঝে থাকা মাধ্যমের সাহায্য ছাড়াই বা তাকে কোনোভাবে প্রভাবিত না করেই তাপ উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুতে সঞ্চালিত হচ্ছে। এই পদ্ধতি হলো বিকিরণ পদ্ধতি। ওকে, এবার চলে আসো পরের যে প্রশ্নটা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা, যে মাটির কলসিতে জল ঠান্ডা থাকার কারণ কী? প্রত্যেকেই লক্ষ্য করে দেখবে যে বর্তমানে কিন্তু এখন মাটির কুঁজো ব্যবহার করছে মানুষ। ফ্রিজের থেকেও বেশি কিন্তু গরমকালে মানুষ মাটির কুঁজো ব্যবহার করছে বা মাটির কলসি ব্যবহার করছে। এই যে মাটির কলসিতে জল ঠান্ডা থাকার কারণ কি? আমি মনে করি, আমার এটা ব্যক্তিগত মতামত, ফ্রিজের জল খাওয়ার থেকে কিন্তু মাটির কুঁজো বা মাটির কলসির জল খাওয়া কিন্তু অনেক বেটার। সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা লাগার ভয়টা কিন্তু খুব কম থাকে। ওকে, কেন ঠান্ডা থাকার কারণ কেন? মাটির কলসির জল ঠান্ডা থাকার কারণ, মাটির কলসির গায়ে কিন্তু অসংখ্য ক্ষুদ্র ছিদ্র থাকে, মানে ফুটো থাকে। এই ছিদ্র দিয়ে কলসির জল চুঁইয়ে বাইরে আসে এবং বাষ্পীভূত হয়। এই বাষ্পায়নের জন্য কিন্তু প্রয়োজনীয়, এই যে বাষ্পায়ন আছে এই বাষ্পায়নের জন্য কিন্তু প্রয়োজনীয় তাপ ওই কলসি থেকেই সংগ্রহ করে, ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায়। ওকে, এবার দেখো 3 নম্বর যে প্রশ্নটা পাচ্ছি, তো কোনো তরলের বাষ্পনের হার কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখো, কোনো তরলের বাষ্পনের হার যে সমস্ত বিষয়গুলোর উপর নির্ভর করে তার মধ্যে প্রথম হচ্ছে তরলের প্রকৃতি। তার মধ্যে প্রথম হচ্ছে কি তরলের প্রকৃতি। একটি তরলের ক্ষেত্রে বাষ্পনের হার এক রকম হয়। যে তরলের স্ফুটনাঙ্ক ঘরের উষ্ণতার যত কাছাকাছি হয় সেই তরলের বাষ্পনের হার তত বেশি হয়। যেমন ইথারের স্ফুটনাঙ্ক 15 ডিগ্রি সেলসিয়াস, আবার জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এবার দেখো এরপরে যে পয়েন্টটা দিচ্ছে, তরলের উপরিতলের বিস্তৃতি বা ক্ষেত্রফল যত বেশি হবে বাষ্পনের হার কিন্তু তত বেশি হবে। এবার দেখো তরলের উষ্ণতা,
তরল ও তরল সংলগ্ন বায়ুর উষ্ণতা বাড়লে বাষ্পন দ্রুত হয়, তাই ভিজে কাপড় রোদের তাপে যত তাড়াতাড়ি শুকোয়, শীতল ছায়ায় ততটা তাড়াতাড়ি শুকোয় না। এরপরে দেখো পরের যে পয়েন্ট দেখো, বায়ুর শুষ্কতা। বায়ু যত শুষ্ক হয় তার বাষ্পীকরণ করার ক্ষমতা তত বেশি হয়। আর বায়ু চলাচল তরলের উপর বায়ু সঞ্চালন বাড়লেও বাষ্পনের হার দ্রুত হারে হয়। যেমন ঘরের ভিজে মেঝে তাড়াতাড়ি শুকোনোর জন্য ফ্যান চালানো হয়, বা কালির লেখা তাড়াতাড়ি শুকোনোর জন্য ফুঁ দেওয়া হয়। আবার এরপরে যে পয়েন্টটা পাচ্ছি, তরলের উপর বায়ুর চাপ, অর্থাৎ বায়ুমণ্ডলের চাপ যত কম হবে বাষ্পনের হার তত বেশি হবে। তাই বাষ্পনের হার বাড়তে তরলের উপর কিন্তু বায়ুর চাপ কমাতে হয়। এবার দেখো পরের যে প্রশ্নটা পাচ্ছি, ডেঙ্গু রোগের, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নটি কিন্তু, ডেঙ্গু রোগের জীবাণু বহন করে যে প্রাণী সেটি হলো ডেঙ্গু রোগ, এডিস মশা। ডেঙ্গু হলে এডিস মশা, ম্যালেরিয়া হলে অ্যানোফিলিক্স মশা। মশার কিন্তু ভাগ আছে, একটা এডিস আর একটা অ্যানোফিলিক্স। ওকে, তাহলে এডিস, অ্যানোফিলিক্স আর একটা আছে কিউলেক্স। গদ বা কামড়ালে যেটা শরীরের মধ্যে হালকা ফুলে ঢুলে যায়, এটা হচ্ছে কিউলেক্স। মশা মেনলি 3 রকম, এডিস, অ্যানোফিলিস আর কিউলেক্স। ওকে, এর মধ্যে ডেঙ্গি যখন হয় কলকাতা শহরে বা অন্যান্য শহরে কিন্তু বিশেষ করে শহর ভিত্তিক জায়গাতে কিন্তু ডেঙ্গুটা একটু বেশি হয়, ঠিক আছে, বর্ষাকালের পরে। তো এই সময় কিন্তু মেনলি এডিস মশা কিন্তু এই ডেঙ্গি রোগের জীবাণু বহন করে থাকে। এবার দেখো 9 নম্বর প্রশ্ন, রক্ত সঞ্চালনের মাধ্যমে যে রোগটি সংক্রমিত হয় সেটি হলো হেপাটাইটিস। হেপাটাইটিস কি? রক্ত সঞ্চালনের মাধ্যমে কিন্তু এই রোগটা সংক্রমিত হচ্ছে। 10এর প্রশ্ন, বায়ুর মাধ্যমে সংক্রমিত হয় যে রোগ সেটা হচ্ছে ইমপ্যাক্টো। তাহলে কি বায়ুর মাধ্যমে যে রোগ সঞ্চালিত তাকে কী বলে? ইমপ্যাক্টো বলে। এবার দেখো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাকে, ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণ কী কী? ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণ কী কী দেখা যায়? দেখো ইনফ্লুয়েঞ্জা রোগের কিন্তু লক্ষণ, ইনফ্লুয়েঞ্জা একটা ভাইরাস গঠিত ছোঁয়াচে শ্বাসরোগ, এটা শ্বাসরোগ একটা। এই রোগের লক্ষণগুলি হলো ভয়াবহ জ্বর হবে, ঘাম হবে, সর্দি ও কাশি হবে। আর একটা পয়েন্ট কী আছে, মাথা যন্ত্রণা হবে, কাঁপুনি ও গাঁটে ব্যথা অনুভব হবে, আর অনবরত হাঁচি ও নাক দিয়ে জল পড়বে, বমি ডায়রিয়া হবে, আর অত্যাধিক শরীর দুর্বল হতে দেখা যাবে। এটা গেল ইনফ্লুয়েঞ্জা রোগের কিন্তু লক্ষণ। পরের প্রশ্ন দেখো, যক্ষা বা টিবি রোগ, অনেকে টিবি রোগ বলে, ঠিক আছে। যক্ষা বা টিবি রোগের কিন্তু লক্ষণ কী কী? দেখো যক্ষা হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত বায়ুবাহিত ছোঁয়াচে এক মারণ রোগ। এই রোগের লক্ষণ হচ্ছে কি? দীর্ঘস্থায়ী ভয়াবহ কাশি হয়, তার সঙ্গে রক্ত পড়ে, সন্ধ্যের দিকে জ্বর আসে, প্রচণ্ড ঘাম হয়, আর রাতে শ্বাসকষ্ট দেখা যায়, থুতু কফের সঙ্গে রক্ত পড়ে, দুর্বলতা ও ওজন ক্রমশ কমে যায়, ক্লান্তি, খাওয়ার অনীহা আসে, অল্প বয়সেই হাঁপিয়ে ওঠে, ঠিক আছে। যক্ষা রোগের কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ লক্ষণ। আর আরেকটা কথা বলে রাখি, যক্ষা রোগ কিন্তু তোমরা যদি সারাতে চাও বা হচ্ছে যদি সারাতে হয়, তা কিন্তু ডিওটি চিকিৎসা করতে হবে। ডিওটি মানে ডট চিকিৎসা কিন্তু তাকে করতে হবে। আর এই ডট চিকিৎসা কিন্তু সম্পূর্ণ সরকারি পরিষেবা, বিনামূল্যে দেওয়া হয়। তোমরা কিন্তু তোমাদের স্থানীয় যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে আছে তাদের সঙ্গে তোমরা যোগাযোগ করো, সেক্ষেত্রে কিন্তু এই ডট চিকিৎসা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। ওকে, এবার দেখো পরে যে প্রশ্ন, ডায়রিয়া হলে কী কী সমস্যা দেখা দিতে পারে? ডায়রিয়া রোগের সমস্যা কি? বারে অতিরিক্ত জলীয় আঁশটি গন্ধযুক্ত মলত্যাগ হবে, শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে যায় এবং ডিহাইড্রেশন হয়, এবং দেহে জলসমূহ নষ্ট হয়ে যায়, পেটে যন্ত্রণা, বমি হয়, পাচক রস নষ্ট হয়ে যায়, মলের সঙ্গে রক্তক্ষরণ এবং শ্লেষ নির্গত হয়। এছাড়া কী হয়? শরীরের অম্লক্ষার ও লবণ ইলেকট্রোলাইট ভারসাম্য নষ্ট হয়ে যায়, খাবারের প্রতি অনীহা দেখা যায়, হালকা জ্বর, মাথা ঘোরা, চোখ ও চোয়াল ঢুকে যায়, এবং ত্বক কুঞ্চিত হয়ে শিরায় টান ধরে, ঠিক আছে। ডায়রিয়া কিন্তু খুব বড় একটা সমস্যা। ডায়রিয়ার সমস্যা যদি হয় সেক্ষেত্রে তোমরা তোমাদের সামনাসামনি যে আশা দিদিমণি আছে বা এএনএম দিদি আছে তোমরা তাদের সঙ্গে যোগাযোগ করলে এটাও কিন্তু বিনামূল্যে চিকিৎসা হয়, এবং তারা তোমাদের নিয়মিত ওআরএস এবং আর যা তোমাদের তাদের যা করণীয় ওষুধপত্র দেয় তারা কিন্তু অবশ্যই দেয়। ওকে, এবার দেখো 14 নম্বর যে প্রশ্নটা আছে, কলেরা রোগের লক্ষণ কী? কলেরা রোগের লক্ষণ কী? কলেরা রোগ হচ্ছে একটি ব্যাকটেরিয়া গঠিত মারণ রোগ। এই রোগের লক্ষণ হচ্ছে কি? পাতলা ঘোলাটে চাল ধোয়া জলের মতো মলত্যাগ হবে, কোনো দুর্গন্ধ থাকে না, প্রচণ্ড বমি হতে থাকে, পেট ব্যথা হয়, শরীর থেকে প্রায় সব জল বেরিয়ে থাকে, ফলে শরীর অম্লক্ষারের এবং লবণের ভারসাম্য নষ্ট হয়ে যায়, ঘন ঘন জল তেষ্টা পায়, শরীরে চামড়া ধোঁয়াটে নির্বলতা ধারণ করে, পেশির খিঁচুনি যন্ত্রণা হয়, ত্বক কুঞ্চিত এবং দাঁত চোখ গর্তে ঢুকে যায়, হাত পা অসাড় হয়ে পড়ে, দেহ শুষ্ক ঠান্ডা হয়ে যায়, আর হাত পা ছুঁচে ফুটফুটানোর মতো অনুভূতি সৃষ্টি হয়। ওকে, পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন পাচ্ছি, কলেরা রোগ কী করে ছড়ায়? দেখো কলেরা ছড়ানোর পদ্ধতি,
মাছি বসা খাবার খেলে, তাহলে মেনলি তোমরা যখন মাছি বসছে সেই খাবার কিন্তু খাবে না। কাটা ফল খাওয়া একদম উচিত নয়, কারণ কাটা ফলের মধ্যে সবথেকে বেশি মাছি বসে। ভাত বেড়ে বাড়ার পর তোমরা চেষ্টা করবে চুবড়ি, প্লাস্টিকের চুবড়ি কিনে রাখবে। খুব বেশি চুবড়ির দাম নয়, তোমরা কিন্তু সেই চুবড়ির মধ্যে ঢেকে রাখবে। যদি মা ভাত বাড়ে, তোমরা যদি একটু ভাত খেতে বসতে দেরি হয়, তোমরা মাকে বলবে চুবড়ি দিয়ে ঢাকা দিয়ে রাখতে, বা অন্য কেউ যদি তার ভাত খেতে বসতে দেরি হয়। বা এখন গ্রীষ্মকালে কিন্তু খুব আম খাওয়ার একটা প্রবণতা আছে, আর আমের মধ্যে কিন্তু খুব মাছি বসে। তোমরা আম যখনই কাটবে, আমটাকে কিন্তু অবশ্যই চুবড়ি দিয়ে ঢেকে রাখবে, ওকে। এবং শুধু আম বা ফল নয়, যে কোনো খাদ্যবস্তু তোমরা চেষ্টা করবে সেটাকে ঢাকা না রাখার। মেনলি ঢাকা খাবার খেলে, দূষিত জল পান করলে নোংরা পরিবেশ প্রভৃতি কলেরা রোগ ছড়ায়, ঠিক আছে। তো এই হচ্ছে কলেরা রোগ ছড়ানোর মেন কারণ। তো আজকে আমরা তোমাদের ভৌত বিজ্ঞানের ভীষণ গুরুত্বপূর্ণ তাপ চ্যাপ্টার থেকে এবং এর সঙ্গে সঙ্গে যে প্রাকৃতিক ঘটনা তার বিশ্লেষণ, এর থেকে কিন্তু আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম। আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর গুরুত্বপূর্ণ আরও প্রশ্ন এবং উত্তর পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এবং এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় আসবে, প্রতিটা স্কুলে আসবে। তোমরা কিন্তু অবশ্যই এইগুলো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও কিন্তু চ্যানেলটা ভালো করে সাবস্ক্রাইব এবং ফলো করতে পারে।